আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু এনি টাইমস স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিয়াদ মাইশা। তো আজকে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এইচএসসি ফিনান্স ব্যাংকিং ও বীমা বিষয়টার চট্টগ্রাম বোর্ড 2023 সালে 3 নং অঙ্কটি। আমি এখানে গ ঘ গুলো অ্যান্সার করে দিব। আমরা ফার্স্টে প্রশ্নটা পড়বো, প্রশ্নটা বুঝে দেন আমরা গ ঘ গুলো সলভ করবো। খুবই ইজি অঙ্কটা। এখানে দেখো বলা হচ্ছে জনাব ইবাদ 5 বছর পরে একটা ফ্ল্যাট কিনতে আগ্রহী। ওকে, এখানে আমাদেরকে ভবিষ্যতে একটা টাইম দেওয়া আছে যে 5 ইয়ার্স পর সে একটা ফ্ল্যাট কিনবে। ওকে, দেখো এখন আমাদেরকে যে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে, 5 বছর পর ফ্ল্যাটের বাজার মূল্য হবে 80 লক্ষ টাকা। ওকে, আমি যখন 5 বছর পর ফ্ল্যাটটা কিনতে যাবে জনাব ইবাদ, তখন এটার মূল্য হবে 80 লক্ষ টাকা। এখন দেখো তার বাবা এই লক্ষ্যে একটা সরকারি ব্যাংকে 50 লক্ষ টাকা জমা রাখেন। ঠিক আছে, এখন যে জনবিবাদ আছেন, তার বাবা কি করে 50 লাখ টাকা কি করে জমা দিয়ে দেয়। তাহলে এই যে জমা দিছে, এটা টাকাটা কি বর্তমানে এখন তার কাছে কি আছে, তাই না? তাহলে এখানে এটা কি হবে? প্রেজেন্ট ভ্যালু হবে, তাই না? এটা আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। কেন? সে জমা দিছে, দ্যাট মিনস এই টাকাটা ওর থেকে আসে। ঠিক আছে, তাহলে এটা হবে প্রেজেন্ট ভ্যালু। যেখানে মাসিক চক্রবৃদ্ধিতে মোস্ট একটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে মাসিক চক্রবৃদ্ধিতে। যদি বার্ষিক বলতো তাহলে আমাদের অন্যরকম অঙ্ক হতো, এখন মাসিক বলতে তাই এটা অন্যরকম হবে। চক্রবৃদ্ধিতে 12% সুদ দেয়। ঠিক আছে, সুদ দেওয়া আছে। তাহলে গটা আমাদেরকে বলতে দেখো উদ্দীপকের আলোকে কার্যকরী সুদের হার নির্ণয় করো। কার্যকরী সুদের হার মানে EIR। ঠিক আছে, এরপর হচ্ছে ঘটা আমাদেরকে বলা হয়েছে মেয়াদ শেষে ইবাদ ফ্ল্যাটটি কিনতে সক্ষম হবে কি? গাণিতিক মূল্যায়ন করে মতামত দাও। ওকে, এখানে দেখো ফার্স্ট আমাদেরকে বলছে কার্যকরী সুদের পরিমাণ বের করতে। এখন ঘটা আমাদেরকে বলছে মেয়াদ শেষে। মেয়াদ শেষে বলতে কি ফিউচারে এটা নিতে পারবে কিনা। ঠিক আছে, আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, আমরা সহজে বুঝতে পারছি আমাদেরকে কিসের ভ্যালু বের করতে হবে, এফবি এর ভ্যালু, রাইট? চলো এখন আমরা অঙ্কটা শুরু করব। আমরা অনেকে অঙ্ক করি, তো অঙ্ক করি ঠিক আছে, কিন্তু আমাদের একটা সুন্দর দেখানোর জন্য, খাতাকে পরিপাটি রাখার জন্য কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। তাহলে আমি তোমাদেরকে এখন দেখাই দিব আসলে অঙ্কগুলো কিভাবে ক্লিন ভাবে করতে হয়, কিভাবে পরিপাটি ভাবে করতে হয়। তাহলে দেখো আমরা জিনিসটা কিভাবে করব। আমরা ফার্স্টে সূত্রটা লিখবো। গতে আমাদেরকে বলা হয়েছে কার্যকরী সুদের হার বের করতে। তাহলে আমরা গতে কার্যকরী সুদের হারের আগে প্রথমে, এটা যদি আমাদের খাতা হয়, আমরা ফার্স্টে ওই সূত্রটা লিখে নিব। আমরা দেখতে পাচ্ছি আমরা কার্যকরী সুদের হারের আগে সূত্রটা লিখেছি। এরপর আমরা কিন্তু এখানে একটা টান দেব, টান দেব খাতার এপাশে করে ডান পাশে করে। এখানে আমরা সব ধরনের কি লিখবো, ইনফরমেশন লিখবো। ঠিক আছে, তাহলে আমরা ইনফরমেশনটা কিভাবে লিখবো দেখো, আমরা সুন্দরভাবে লিখে দিয়েছি। যেহেতু এখানে কার্যকরী সুদের হার বের করতে হবে, তাহলে 50 লক্ষ টাকার কোনো কাজ নেই। আমরা প্রথমে লিখবো এখানে I ইকুয়ালস টু M ইকুয়ালস টু EAR, যেটা বের করবো সেটার সমান দিয়ে একটা কোশ্চেন মার্ক দিব। I আমাদেরকে কত দেওয়া আছে, I মানে হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, মানে সুদের হার। সুদের হার আমাদেরকে 12% দেওয়া আছে। কে ভেঙে মানে 0.12, মানে 12% কে আমরা কি করব, ভাঙবো। মানে 12কে আমরা 100 দিয়ে যখন ভাগ করব তখন আমাদের 0.12 বের হবে, মানে আমরা পার্সেন্টেজটা উঠাই ফেলবো। ঠিক আছে, পার্সেন্টেজ করার জন্য আমরা 100 দ্বারা গুণ করি, পার্সেন্টেজ উঠাই ফেলার জন্য আমরা কি করি, ভাগ করি, রাইট? এরপরে আমাদেরকে যেহেতু বলছে মাসিক চক্রবৃদ্ধি, মাসিক চক্রবৃদ্ধিতে M এর মান কত হয়, 12 হয়, 12 বার। এখন আসলে ইনফরমেশন গুলো আমরা এখানে বসাবো। আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করব, ক্যালকুলেটরে দেখো আমরা প্রথমে এটা করব। ঠিক আছে, এই পার্টটা মানে 0.12 কে আমরা 12 দ্বারা ভাগ করব। তাহলে দেখো আমাদের আসে 0.01, তার সাথে আমরা 1 যোগ করব। ঠিক আছে, আমি একটু ভেঙে বুঝাই। আমাদের উত্তর আসে 1.01। ঠিক আছে, এটা করার পর উপরে একটা আমাদেরকে পাওয়ার দেওয়া আছে 12 মাইনাস 1 ইন্টু 100। ঠিক আছে, এখন দেখো এই যে 1.01 এটার উপর 12 আছে, তোমাদের ক্যালকুলেটরে দেখো একটা সাইন আছে এরকম। ঠিক আছে, এরকম একটা সাইন আছে লগের পাশে, লগের পাশে এরকম একটা সাইন আছে, এটাকে বলে ক্যাপ। ঠিক আছে, এই ক্যাপটা দিয়ে তোমরা যত ইচ্ছা তত পাওয়ার বসাতে পারো। তো তোমরা কি করবে, 1.01 দিয়ে তারপর সাইনটা দিবে, দেন লিখবে 12, তাহলে তোমরা পেয়ে যাচ্ছ। এরপর -1 দিবে, এই যে -1
এটা আমরা দিব। যে অ্যান্সারটা এসেছে সেটাকে আমরা 100 দ্বারা কি করব, গুণ করব। তাহলে আমাদের আসে 12.682550। তাহলে আমরা এখানে দশমিকের পর দুইটা সংখ্যা নিলেই হচ্ছে। তাহলে আমরা নিব 12.68, 12.68%। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেছি। এখন আমরা করব ঘ। এখন আসলে আমরা ঘটা সলভ করব। আমরা ঘটা কিভাবে সলভ করব দেখো, আমাদেরকে বলা হয়েছে মেয়াদ শেষে ইবাদ ফ্ল্যাটটি কিনতে সক্ষম হবে কি হবে না সেটা গাণিতিক মূল্যায়ন করে মতামত দিতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদেরকে কিন্তু প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে। এটা আমরা কিভাবে বুঝলাম প্রেজেন্ট ভ্যালু, কারণ তিনি এটা জমা রাখতে চান। আমরা টাকা কখন জমা রাখতে পারবো, যখন আমাদের থেকে টাকাটা কি মজুদ থাকবে, ঠিক আছে। যেহেতু আছে আমাদের প্রেজেন্টে, দ্যাট মিনস এটা প্রেজেন্ট ভ্যালু। যেহেতু প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, আমাদের নিশ্চয়ই কি বের করতে হবে, ফিউচার ভ্যালু, ঠিক আছে। এছাড়া আমার আরো অনেক কিছু শর্টকাট আছে অধ্যায় 3-এর জন্য। তোমরা যদি চাও আমি পুরো অধ্যায় 3 নিয়ে এমন একটা ভিডিও বানাবো যেটা দেখলে তোমাদের ইনশাআল্লাহ আর অধ্যায় 3 নিয়ে কোনো প্রবলেমই থাকবে না। খুব ইজিলি বুঝাই দিব সকল ধরনের সূত্র, কোনটা কোনটা লাগবে। এছাড়া তোমাদের জন্য আমি সাজেশন রেডি করেছি ক খ এর জন্য। অনেকে ক খ মানে জ্ঞানমূলক আর অনুধাবনমূলকে তোমাদের সমস্যা হয়। তোমাদের যদি এগুলো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখন আমাদের থেকে আমরা বুঝে গিয়েছি আমাদের ফিউচার ভ্যালু বের করতে হবে, কিন্তু এখানে ফিউচার ভ্যালু আমাদের মাসিক চক্রবৃদ্ধিতে বের করতে হবে, ঠিক আছে। এককালীন কেমনে বুঝলাম এককালীন, এখানে আমাদেরকে বলে নাই, ঠিক আছে। আমাদের কিস্তির কথা এখানে কোথাও বলে নেই, দেন মিনস এটা এককালীনের অঙ্ক, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা প্রথমে সূত্রটা এখানে লিখে নিব। আমরা অঙ্কটাকে কিন্তু এভাবে করে সুন্দরভাবে সাজাবো। আমাদের অঙ্ক করতে হবে, নিট এন্ড ক্লিনও রাখতে হবে। প্রথমে দেখো আমরা সূত্রটা লিখছি, আমরা জানি এফবি। এফবি মানে কি, ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার i ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n ইন্টু m, ঠিক আছে। কেন n ইন্টু m, কারণ আমরা জানি যখন মাসিক চক্রবৃদ্ধি বলা হয় বা চক্রবৃদ্ধিতে যখন এটা হয় তখন আমরা i কে m দিয়ে ভাগ করি আর m কে n দিয়ে গুণ করি, ঠিক আছে। এখন দেখো এখানে আমাদের যা যা ইনফরমেশন লাগবে, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু আমাদেরকে কত টাকা দেওয়া আছে, 50 লক্ষ টাকা, ওকে। তো এখন অনেকে বলতে পারে এখানে 80 লক্ষ টাকা তো দেওয়া আছে ফ্ল্যাটের মূল্যটা। না, আমাদেরকে এখানে ফ্ল্যাটের মূল্যের ভবিষ্যৎ মূল্য জানতে চাইনি। আমাদেরকে বলেছে এই যে জমা রাখবে ব্যাংকে, এই টাকাটার ভবিষ্যৎ মূল্য কত হবে, যেটা দ্বারা জনাব এবার ফ্ল্যাটটা আসলে কিনবে, ঠিক আছে। করার জন্য আমরা 100 দ্বারা গুণ করি আর পার্সেন্ট উঠায় ফেলার জন্য আমরা 100 দ্বারা ভাগ করি। আর m এর মান আমাদেরকে দেওয়া আছে মাসিক, যেহেতু বলছে 12 বার, n এর মান আমাদেরকে 5 বছর। আমরা এখন এখানে বসিয়ে দিব সবগুলো ইনফরমেশন। টিভি সমান 50 লক্ষ টাকা। দেখো আমরা এটার ক্যালকুলেশন কিভাবে করব, ঠিক আছে। আমরা ক্যালকুলেশনে অনেকের সমস্যা হয় আমি জানি। আমরা সেম ভাবে প্রথমে ব্রেকেটের কাজটা করব। দেখো আমরা প্রথমে ভাগের কাজটা করব, ঠিক আছে। 0.12 কে আমরা 12 দ্বারা ভাগ করব। আচ্ছা 0.01, দেন আমাদেরকে কি করতে বলছে, 1 দ্বারা যোগ করতে বলছে। কারণ আমরা 1 দ্বারা যোগ করলাম, ঠিক আছে। আমাদের কত আসবে, 1.01। তোমরা আমার সাথে সাথে করো। এবার আমাদেরকে n এর মান, আচ্ছা আমি একটু ভেঙেই করাই, 50 লক্ষ। এখন দেখো এটা করে আমাদের কত আসছে, সবার ক্যালকুলেটরে দেখো তো, 1.01, রাইট। এটা গুণ অবস্থায় আছে, কিছু নাই মানে গুণ অবস্থায়। এখন আমাদেরকে দেখো পাওয়ার আমাদেরকে দেখো গুণ হিসেবে আছে, তাহলে 5 এর সাথে 12 গুণ করো, 5 12 60। এখন আসো, এই যে আমি একটি ক্যাপের কথা বলছি, সাইনটার কথা, তোমরা 1.01 এর উপর পাশে একটা ক্যাপ দাও, দেন দিয়ে 60 দিয়ে লিখে দাও। এবার যেটা আসছে ওইটাকে 50 লক্ষ টাকা দিয়ে কি করবে, গুণ করবে। এখানে আর দিও না, একেবারে সরাসরি করবে, তাহলে আমাদের ভুল হওয়ার চান্সটা কম হবে। তাহলে দেখো আমাদের একটা বড় একটা অ্যামাউন্ট আসছে, আমাদের আসছে, আমাদের কিন্তু দশমিকও আসছে, তবে আমি দশমিকেরটা নিই নাই, আমি রাউন্ড ফিগার নিয়েছি। তো দেখো এখানে আসছে 90,83,483 টাকা, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা মূল্যায়ন, আমাদেরকে মতামত দিতে বলছে। আমাদের এতটুকু বের করে বসে থাকলে হবে না কখনো, আমাদেরকে সুন্দরভাবে মূল্যায়নটা দিতে হবে। এখন আমি তোমাদেরকে বলে দিব যে তোমরা মতামতটা আসলে কিভাবে দিবে। অথবা আমাদেরকে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমাদেরকে শুধু মতামত বা মূল্যায়ন করতে বলে নাই, আমাদেরকে বলা হয়েছে গাণিতিক ভাবে মূল্যায়ন করতে। দ্যাট মিনস তোমাকে নিচে অঙ্ক করে দেখাই দিতে হবে
যে কিভাবে এটা আসলে সম্ভব, ও কেমনে সক্ষম হবে। ঠিক আছে, তাহলে আহামরি কোনো অঙ্ক করতে হবে না, আমি তোমাদেরকে যেভাবে ব্যাখ্যা লিখে দিচ্ছি তোমরা জাস্ট সেভাবেই ব্যাখ্যা লিখবে। তো দেখো আমি জিনিসটা কিভাবে লিখেছি, তোমরা সুন্দরভাবে পরীক্ষার খাতায় লিখবে মন্তব্য। ঠিক আছে, তোমরা যদি এইভাবে ক্লিনলি অঙ্কটা করো, তোমরা বিশ্বাস করো তোমাদের যদি অঙ্কটা হয় তোমরা ফুল মার্কস পাবে। কারণ অনেক টিচার্স আছে যারা কিন্তু বেশি নিট এন্ড ক্লিনটা প্রেফার করে, কারণ অঙ্ক যদি সবাই ঠিক করে তখন ওরা দেখে যে কারটা নিট এন্ড ক্লিন, তখন ওরা একটা খাতার প্রতি একটা পজিটিভ মাইন্ড এসে যায়, তোমার থিওরিতেও নাম্বার কিন্তু বেড়ে যায়। তো তোমরা চেষ্টা করবে তোমরা এখানে ফার্স্টে সূত্র, দেন পাশে ইনফরমেশন, নিচে মন্তব্য, একটা এরকম কি বলবো টপিকের মতো করে লিখে কোলন দিয়ে তোমরা মন্তব্যটা লিখবে। এখন আসো গাণিতিক মন্তব্যটা কেমন হয় দেখো, আমি এখানে লিখেছি জনাব ইবাদ 5 বছর পর ব্যাংক থেকে পাবেন এত লক্ষ টাকা, 90,83,483 টাকা। ওকে, ফ্ল্যাটের বাজার মূল্য দেওয়া আছে কত, 80 লক্ষ টাকা। এক্ষেত্রে ফ্ল্যাট কেনার পরও তার হাতে, এই যে দেখো এটা থেকে এটা বাদ দিয়েছি, 80 লক্ষ টাকা বাদ দিয়েছি, এত টাকা উদ্ধৃত থাকে। দেখো এটাই গাণিতিক মন্তব্য। ঠিক আছে, তুমি কিন্তু এটা দেখাবে যে ও আসলে সক্ষম, সক্ষম তো সক্ষম, ওর আরো টাকা এক্সট্রা বেঁচে যাচ্ছে, তাই বলা যায় মেয়াদ শেষে জনাব ইবাদ ফ্ল্যাটটি কিনতে সক্ষম হবে। তো এতটুকুই অঙ্কটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদিও বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাবে। এছাড়া তোমাদের আরো আমি জানি ফিনান্স ব্যাংকিং নিয়ে অনেক বোর্ড কোয়েশ্চেন সলভের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, যদিও উত্তর দেওয়া থাকে তাও তোমরা বুঝতে পারো না কিভাবে এসেছে। এবং আমার মতে সব অঙ্ক বুঝে করা দরকার, কারণ একটা অঙ্ক বুঝলে তোমরা সব অঙ্ক বুঝতে পারবে। এরকম যদি বুঝে বুঝে তোমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যে কোনো প্রবলেম আমি তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড দিই না কেন তোমরা সেটার নোটিফিকেশন পেয়ে যাও। তো ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।